নির্দিষ্ট মানুষের প্রতি মায়া হয়ে গেলে ওই মানুষ ছাড়া আস্ত একটা পৃথিবীও জনশূন্য মনে হয়। ওই নির্দিষ্ট মানুষ ছাড়া একটি দিনও 1 বছরের সমান মনে হয়। আয়াতের ক্ষেত্রেও ঠিক সেরকম। গোটা পৃথিবীটা এখন আয়াতের কাছে জনশূন্য মনে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে কুৎসিত ও ভয়ঙ্কর দৃশ্যগুলো সে এখন নিজের চোখের সামনে দেখছে। ধীরে ধীরে সে বিলীন হয়ে যাচ্ছে কারো ভালোবাসার অতল সাগরে। আয়াতের এখন বড্ড আফসোস হয়। নিঃসন্দেহে সে একজন ভাগ্যবতী ছিল যে ইলাপের মতো ভালোবাসার মানুষ পেয়েছিল। আর ইলাপ, সে তো দুনিয়ার সবচেয়ে হতদরিদ্র হতভাগা ছিল, যে হতভাগা কিনা নিজের ভালোবাসার মানুষের হাতে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। জান, কি করছো তুমি? কান্না থামাও, দেখো আমি চলে এসেছি। আপনি সত্যি এসেছেন ইলাফ? চমকে তাকাই আয়াত। আমি সত্যি এসেছি আয়াত জান। আয়াত উঠে গিয়ে ইলাপের সামনে দাঁড়ায়। কিন্তু আমি বড্ড অভিমান করেছি তোমার সাথে আয়াত জান। চলো চলো চোখে ইলাপের দিকে তাকিয়ে আছে আয়াত। তুমি কিভাবে আমাকে গুলি করতে পারলে আয়াত জান? আমাকে ক্ষমা করে দিন ইলাফ, আমি মস্ত বড় ভুল করে ফেলেছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। ইলাপ দুহাত বাড়াই আয়াতের দিকে। আয়াত দৌড়ে এসে জাপটে ধরে ইলাপকে। আমাকে আর ছেড়ে যাবেন না তো ইলাফ? কাঁদতে কাঁদতে বলে ওঠে আয়াত। তোমাকে ছেড়ে আমি কিভাবে থাকবো আয়াত জান? কখনো যাবো না তোমাকে ছেড়ে। আমাকে ক্ষমা করে দিন ইলাফ, আমাকে আর ছেড়ে যাবেন না প্লিজ। আমার আপনাকে ছাড়া থাকতে ভীষণ কষ্ট হয়, দম বন্ধ হয়ে আসে আমার। কাঁদতে কাঁদতে বলে ওঠে আয়াত। খেদু না আয়াত, আমি ফিরে এসেছি। আয়াতের মাথায় হাত বুলিয়ে দিতে থাকে ইলাফ। আপনি ফিরে এসেছেন ইলাফ, আপনি ফিরে এসেছেন। আমাকে আর ছেড়ে যাবেন না, আপনাকে আমি আর কোথাও যেতে দিব না। আপনি কোথাও যাবেন না, আমার কাছেই থাকবেন। আমাকে ছেড়ে কোথাও যেতে দিব না, কোথাও যাবেন না, আপনি কোথাও যাবেন না, কোথাও যেতে দিব না, কোথাও না। ধরফড়িয়ে ওঠে আয়াত। পাগলের মতো চারপাশে ঘুরে ঘুরে দেখতে থাকে। কোথায় আপনি ইলাফ? আপনি বলেছেন আর আমাকে ছেড়ে যাবেন না। কোথায় আপনি? প্লিজ ফিরে আসুন না ইলাফ, প্লিজ ফিরে আসুন। চিৎকার দিয়ে কেঁদে ওঠে আয়াত। স্বপ্ন দেখছিল সে। এই স্বপ্ন কেন সত্যি হলো না? কেন তার ঘুম ভেঙে গেল? সারা জীবনের মতো এই মুহূর্তটুকু নিয়ে সে কেন ঘুমিয়ে পড়ল না? কেন প্রাণের স্পন্দনে ছিটকে আসা অবিশ্বাসের শব্দ ঘুম থেকে উঠে দেখে বৃহৎ শূন্যতা। বেঁচে থাকার অযোগ্য শত্রুগুলো শুদ্ধচারে ভিজে সিদ্ধ হয় না কেন? কেন নীরব কন্দনে অবিরাম অবিরতি পানি ঝরে যায়? কেন বারবার নাসারন্ধ পাই অস্তিত্বহীন সেই মানবের সুমিষ্ট সুঘ্রাণ? বরফের মতন শীতল সেই হাসি, যেটা তো আরও দ্রুতগামী আঘাত হানি বুকে। কেন অন্ধকারে বসে চেনা মুখগুলো দিবারাত্রির গল্প করে? কেন সে সব কিছুই স্বপ্ন? কেন সেগুলো সত্য নয়? কেন পারত দুঃখ সহ্য করতে হয়? কেন কেন এত কষ্ট নিয়ে কি বেঁচে থাকা যায়? আদৌ কি বেঁচে থাকে মানুষ, নাকি ভিতর থেকে মরে গিয়ে জীবন্ত পুতুলে রূপান্তরিত হয়? আপনার সময় ফুরিয়ে আসছে ষড়যন্ত্রকারী। আপনি নিজেও জানেন না ঠিক কতটা কষ্ট পেয়ে আপনাকে মরতে হবে। এক একটা মুহূর্ত আপনার কাছে মৃত্যু সম মনে হবে। আমি প্রমিস করছি, আপনাকে এতটা যন্ত্রণাদায়ক মৃত্যু দিব, এতটা তিলে তিলে শেষ করব, এতটা কষ্ট পেয়ে আপনি মরবেন যে এই পৃথিবীর বুকে জন্ম নেয়াটাই আপনার নিজের কাছে অভিশাপ মনে হবে। পৃথিবীতে জন্ম নেয়াটাই আপনার মস্ত বড় ভুল হয়েছে। সে ভুলের শাস্তিও আপনি খুব শীঘ্রই পাবেন। আপনার শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ ঝলসে দিব, যাতে তারা আফসোস করবে কেন আপনার শরীরের অঙ্গই হতে হলো তাদের। আপনার হৃৎপিণ্ডের প্রতিটা স্পন্দন ক্রন্দন ক্রন্দন করে বলবে, আমাকে থামিয়ে দাও, মৃত্যু দাও আমাকে। ঠিক যতটা কষ্ট আপনি আমাকে তিলে তিলে দিয়েছেন, ততটা খণ্ডে বিভক্ত করব আপনার হৃৎপিণ্ডকে। শেয়াল কুকুর খুবলে খাবে আপনার শরীরের মাংস। নিশ্চয় আপনার খুব ভালো লাগবে, তাই না? তৈরি হন আপনি, সময় চলে এসেছে। 1 সপ্তাহ পর। আমাকে এখানে কে নিয়ে এসেছে? কুত্তার বাচ্চা, তোকে সুযোগ পেলে জীবন্ত কবর দিব। এখনো সময় আছে, ছেড়ে দে আমাকে। চাপা দেওয়াল জুড়ে ধ্বনি প্রতিধ্বনিত হয়ে শব্দগুচ্ছ আবার তার নিজের কাছে ফিরে যাচ্ছে। চারিদিকে নিকষ কালো অন্ধকার, শুনশান নীরবতা। নিঃশ্বাসের বেগতিক মৃদু শব্দ বায়ুতে দোল খেয়ে যাচ্ছে বারংবার।
নিজের নিঃশ্বাসের শব্দে নিজে কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে বিশাল এরিয়া ধরে কোনো একটা কক্ষ। যদিও অন্ধকারের জন্য কিছুই ঠাউর করা যাচ্ছে না, কিন্তু শব্দের প্রতিধ্বনিতে সেটাই উপলব্ধি হচ্ছে। কে তাকে নিয়ে এসেছে সেটাও বুঝতে পারছে না। সে তো তখন জঙ্গলের ধারে ছিল, যেখানে তার গাড়ি নষ্ট হয়ে গিয়েছিল। গাড়ি থেকে নামতে মাথায় প্রচণ্ড আঘাতে জ্ঞান হারিয়েছিল। জ্ঞান ফিরতে নিজেকে আবিষ্কার করেছে অন্ধকার আচ্ছন্ন কক্ষে, চেয়ারে বাঁধা অবস্থায়। আবার চিৎকার করে ওঠে, কে আছিস? কথা বলছিস কেন? চোরের মতো লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে বেরিয়ে আয়, আমিও দেখি তোর চেহারা। দেখতে কেমন তুই? আবারও শব্দগুলো ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকে। এরপর আবারও বিরাজ করে নীরবতা। বিরক্তির চরম সীমানায় পৌঁছে যাচ্ছে সে। কেউ কি তার সাথে মস্করা করছে নাকি? নিজের রাগ সংযত করে কিছুটা স্থির হওয়ার চেষ্টা করে। এখানে কেউ নেই বোঝাই যাচ্ছে, তাই শুধু শুধু চিৎকার করে নিজের শক্তি অপচয় করার মানেই হয় না। তার চেয়ে বরং পরবর্তী ধাপের জন্য চুপচাপ অপেক্ষা করাই শ্রেয়। প্রায় আধা ঘন্টা এমন নিস্তব্ধতায় কেটে যায়। ঠক ঠক ঠক, কান খাড়া হয়ে যায় তার। অন্ধকারের তোপে কিছুই দেখা যাচ্ছে না। আপাতত মনোযোগ দিয়ে শোনাই শ্রেয়। নিশ্চয়ই কেউ তার দিকে এগিয়ে আসছে। ঠক ঠক ঠক, কোনো শক্তিশালী বুটের আওয়াজ ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। অজান্তেই অন্তরে ভয়ের চাপ সৃষ্টি করছে। হৃৎপিণ্ড কিছুটা অস্বাভাবিক ওঠানামা করছে। বুটের শব্দটি হঠাৎই তার সামনে এসে মিডিয়মান হয়ে যায়। তার মানে ব্যক্তিটি তার সামনে এসে দাঁড়িয়েছে। কোনো আওয়াজ নেই, শুধুমাত্র দুটো ব্যক্তির নিঃশ্বাসের মৃদু আওয়াজ। কেমন আছেন? শীতল কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই অজানা ভয়ে এক অদ্ভুত শিরণ খেলে যায় অন্তরে। কণ্ঠটা পরিচিত, ভীষণ পরিচিত ঠেকছে। তার মানে কি? না, এটা কিছুতেই হতে পারে না। আমাকে এখানে কেন এনেছো? আর কোথায় আমি এখন? কিছুটা শব্দ করে বলে ওঠে সে। একটু পরেই জানতে পারবেন। হঠাৎ চারিদিক নীলাভ সবুজ আলোয় আলোকিত হয়ে ওঠে। ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে চারপাশ। দেখে নিন আপনি কোথায় আছেন। মিসেস মাহফুজা জমশেদ খান। চমকে তাকায় মাহফুজা। তার সামনে দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর অমানিসা, যার উপস্থিতি এক অদ্ভুত, তার অজানা আতঙ্ক ছড়িয়ে দিচ্ছে পুরো শরীর জুড়ে। যার আগায় গোড়ায় সম্পূর্ণ কালো রঙে আচ্ছাদিত, কালো কুচকুচে মণিজোড়া সম্পূর্ণ স্থির তার দিকে। বড় বড় চোখের পাপড়িগুলো বার কয়েক ঝাপটে সামনে থাকা ব্যক্তিটি শীতল কণ্ঠে বলে ওঠে, পছন্দ হয়েছে আপনার আন্টি? তার মানে তুমি মেরেছো আমার ছেলে ইহসানকে? খানিক রাগান্বিত কণ্ঠে বলে ওঠে মাহফুজা। জি আন্টি, আমি মেরেছি তাকে। কিভাবে মেরেছি শুনবেন? ব্যক্তিটির কণ্ঠে স্পষ্ট উৎফুল্লতা টের পাচ্ছে মাহফুজা। মনে হচ্ছে এহসানকে মেরে সে ভীষণ খুশি হয়েছে, আর সেটা মনে করে আনন্দ পাচ্ছে। শুনুন তাহলে। একটা চেয়ার টেনে মাহফুজের সামনে বড় বড় বসে পড়ে ব্যক্তিটি। একে একে এহসানকে মেরে ফেলার আগ পর্যন্ত সকল কিছু বর্ণনা করতে থাকে। এহসানকে নরক যন্ত্রণা দিয়ে মারার পর তার শরীরের প্রত্যেকটা অঙ্গ টুকরো টুকরো করে ফেলেছি। এরপর একে একে ছাড়িয়ে সবগুলো মাংস আলাদা করে প্যাকেট করে চিল শকুনকে দিয়েছি। হাড্ডিগুলো গুঁড়ো করে সার তৈরি করতে দিয়েছি। তবে আপনার জন্য একটা গিফট রেখে দিয়েছি, দেখবেন? ওয়েট, দেখাচ্ছি। বলে ব্যক্তিটি উঠে যে একটি ছোট কাচের বয়াম নিয়ে আসে, যেটা কালো কাপড়ে আবৃত। এগিয়ে এসে মাহফুজার সামনে দাঁড়ায়। এরপর একটানে কাপড়টি সরিয়ে ফেলে। চোখ মুখ খিচে বন্ধ করে নেয় মাহফুজা। এটা দেখার সাধ্য নেই তার। এহসানের দুটি চোখ তার দিকে তাকে জলজল করছে। নিজের গর্ভের ওরসজাত সন্তানের এমন করুণ পরিণতি ভাবতে কেমন গা শিউরে উঠছে মাহফুজার। চোখের কোণ বেয়ে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। তা দেখে সামনে থাকা ব্যক্তিটি মুচকি হাসে, তবে সেই হাসিটা মাস্কের আড়ালেই রয়ে যায়। হাসি মিলিয়ে যেতেই হিংস্র চাহনি নিক্ষেপ করে মাহফুজার উপর। গমগমে স্বরে বলে ওঠে, আপনার অবস্থা এর থেকেও বেশি করুণ হবে মিসেস মাহফুজা জমশেদ খান। এহসানকে তো মাত্র 2 দিন সময় দিয়েছি। তবে আপনি চিন্তা করবেন না, আপনাকে এত তাড়াতাড়ি মারবো না। আপনাকে আমি সময় দিব, প্রচুর সময়। দুনিয়ার এই বাতাস যত পারে নিজের ভেতর ঢুকিয়ে নিন।
আপনাকে আমি ধৈর্য নিয়ে তিলে তিলে শেষ করব। আপনার করা প্রতিটা অন্যায়ের প্রতিশোধ দিব। ব্যক্তিটির কথার মাঝেই উচ্চস্বরে হেসে ওঠে মাহফুজা। কক্ষ কাঁপিয়ে সেই হাসি অত্যন্ত কৌতুকীয় শোনায়। মনে হচ্ছে সে ভীষণ মজা পেয়েছে ব্যক্তিটির কথায়। হাসি থামিয়ে আবার বলে ওঠে, আমাকে মেরে কি তুমি আবার সবাইকে ফিরে পাবে বাচ্চা? তড়িৎ গতিতে ব্যক্তিটির হাত আবদ্ধ করে নেয় মাহফুজার গ্রীবাদেশ। নিজের সর্বশক্তি দিয়ে মাহফুজার গলা চেপে ধরে ব্যক্তিটি। অতর্কিত হামলায় আটকে ওঠে মাহফুজা। নিঃশ্বাস আটকে গেছে তার। শ্বাসনালী তড়িৎ সিগন্যাল দিচ্ছে বেশিক্ষণ সময় নেই। চোখ মুখ উল্টে আসে তার, যেন এখনই প্রাণ পাখিটা বেরিয়ে আসতে চাচ্ছে। আর অল্প কিছু সময় বাকি। ঠিক এই মুহূর্তেই ছেড়ে দেয় ব্যক্তিটি। ছাড়া পেয়ে মাহফুজা জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয়। কাশতে কাশতে ছলো ছলো চোখে তাকায় ব্যক্তিটির দিকে। ব্যক্তিটি হাত ঝাড়তে ঝাড়তে বলে ওঠে, কি ভেবেছিলেন এত তাড়াতাড়ি এত সহজে মেরে ফেলবো? বলে উচ্চ স্বরে হাসতে থাকে ব্যক্তিটি। এটা তো শুধুমাত্র একটা প্রদর্শনী ছিল। এটা থেকে আন্দাজ করে নিন কতটা কষ্ট পাবেন আপনি। মাহফুজা ভয়ত নজরে তাকিয়ে থাকে ব্যক্তির দিকে। ব্যক্তিটি মাহফুজার আরো সামনে এসে দাঁড়ায়। আপনি নিশ্চয় অতি আকাঙ্ক্ষার সহিত আমার চেহারা দেখার জন্য বসে আছেন, তাই না? আপনাকে আর অপেক্ষা করাবো না। এতদিন তো স্বাভাবিক চেহারা দেখেছেন, এবার না হয় মুখোশের আড়ালে চেহারাটাও দেখে নিন। বলে একটানে মুখের মাস্কটা খুলে ফেলে মাহফুজা। এরপর কয়েকটা শুকনো ঢোক গিলে তার সব জারিজুরি ধরা পড়ে গেছে। এত বছরে তিল তিল করে গড়ে তোলা সব প্ল্যান ধ্বংস হয়ে যাচ্ছে। ব্যক্তিটি মাহফুজার আরও কিছুটা কাজে ঝুঁকে যায়। মুখে হাসি ঝুলিয়ে শীতল কণ্ঠে জিজ্ঞেস করে, বলতো আমি কি পূর্ণিমা নাকি অমাবস্যা? মাহফুজা ভর্ত কণ্ঠে বলে ওঠে। আয়াত, জড়ো হয় আয়াতের মুখের হাসি। ইনায়া চৌধুরী আয়াত ওরফে ফৌজিয়া আনন্দ চাঁদ, তাই না? বলো, শুধু কি আয়াত নাকি পূর্ণিমার চাঁদ নাকি আকাশের কালো মেঘে ঢেকে যাওয়া অমাবস্যা? এক গগন বিদারী চিৎকার ভেসে আসে চাপা দেওয়াল জুড়ে। যে চিৎকার অচিরেই হিমশীতল করে তোলে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। একের পর এক আরও চিৎকার ভেসে আসতে থাকে মাহফুজার কণ্ঠনালী ভেদ করে। কিন্তু সেদিকে আয়াতে কোনো ভ্রুক্ষেপ নেই। সে টেবিলের পাশ থেকে জল করে জ্বলা আগুনের ফুলকি নেই। উত্তপ্ত কয়লা থেকে লোহা গরম করে একের পর এক স্যাক দিয়ে যাচ্ছে মাহফুজার দুই হাতে। সাদা চামড়া পুড়ে দগ্ধ হয়ে গলে যাচ্ছে থকথকে মাংস। তবুও আয়াতের থামবার কোনো নাম নেই। সে যেন নিজের সকল ক্রোধ আক্রোশ উগলে দিতে চাইছে হাত দুটির উপর। গুনে গুনে 20টা গরম লোহার চেক দিয়ে থামে আয়াত। তাকায় মাহফুজার দিকে। রক্তবর্ণ ধারণকৃত চোখে তাকিয়ে বলে ওঠে, বলুন সবকিছু নাকি আরো কয়েকটা ছ্যাঁকা দিব? কথা বলার মতো শক্তি মাহফুজার ভিতরে আপাতত নেই। সে তো নিজে পুড়ে যাওয়া হাতের যন্ত্রণায় কাতর হয়ে আছে। মাহফুজার এমন চুপ করে থাকা আয়াতের ঠিক হজম হলো না। সেই গ্লাভস পরিহিত হাত সজোরে চেপে ধরে মাহফুজার দগ্ধ হাত। আবারও এক গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে মাহফুজা। বলছি ছেড়ে দাও। যন্ত্রণাদায়ক কণ্ঠে চিৎকার করতে করতে বলে ওঠে মাহফুজা। সজোরে আরেকটা চাপ দেয় আয়াত। বলছি প্লিজ ছেড়ে দাও। আয়াত কিছুটা পিছিয়ে গিয়ে চেয়ারে পায়ের উপর পা তুলে সরাসরি বসে পড়ে মাহফুজার সামনে। বলুন তাহলে। পানি পানি। কাতর কণ্ঠে বলে ওঠে মাহফুজা। তার ছিল হাসে আয়াত কিছুটা ঝুঁকে বলে ওঠে, এখানে তো পানি নেই আন্টি, তবে আমি আপনাকে আমার তৈরি একটা স্পেশাল শরবত খাওয়াতে পারি। দিব আপনাকে? মাহফুজা মাথা নাড়িয়ে সম্মতি জানায়। তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। খাখা মরুভূমিতে রূপান্তরিত হয়েছে তার শ্বাসনালী। এই মুহূর্তে যে কোনো কিছুর বিনিময়ে তার তরল কিছু চাই তার। আয়াত উঠে গিয়ে বেশ খানিকটা সময় একটা স্পেশাল শরবত তৈরি করে নেয়। বেশ কিছুক্ষণ পর শরবত বানানো শেষ করে আয়াত গ্লাসটা নিজের সামনে তুলে ধরে। ঠোঁটজোড়া প্রসারিত করে এক বিস্তৃত হাসি দেয়। এগিয়ে গিয়ে মাহফুজার সামনে দাঁড়ায়।
মাহফুজার মুখের সামনে গ্লাস তুলে ধরতে মাহফুজা চাতক পাখির মতো সেদিকে তাকায়। তার তৃষ্ণার্ত চোখ দুটো ছলছল করে ওঠে। মাহফুজার হাত বাঁধা থাকায় আয়াত নিজের হাতে এই গ্লাসটা মাহফুজার ঠোঁটের কাছে নিয়ে ধরে। মাহফুজা অগ্রাসীভাবে গ্লাসে চুমুক দিতে বিকৃত হয়ে আসে তার চেহারার আদল, চিটকে দূরে ফেলে দেয় মুখে নেওয়া শরবতটুকু। কি কি মিশিয়েছো এখানে? খানিক তেতে ওঠা গলায় বলে ওঠে মাহফুজা। আয়াত নিজের মুখটা বাচ্চাদের মতো করে বলে ওঠে, শরবত বানাতে যা যা লাগে তাই মিশিয়েছি আন্টি, বিশ্বাস করুন। শুধুমাত্র 2 রকমের ফলের রস, সাথে হালকা একটু চিনি, একটু পানি, অল্প কিছু শরবতের গুঁড়ো আর ফ্রিজার করে রাখা এই ফোনের রক্ত, বাস এতটুকুই। দেখুন না, লাল লাল দেখতে হয়েছে। রক্তের কথাটা কান অবধি পৌঁছাতেই সম্পূর্ণ স্থবির হয়ে যায় মাহফুজা। গা গুলিয়ে ওঠে তার। এদিক সেদিক মুখ ঘুরিয়ে নিজের ঘৃণা দমন করার চেষ্টা চালাতে থাকে। এক তো অসহ্য যন্ত্রণা, তার হাত জ্বলে যাচ্ছে, তারপর নিজের গর্ভের সন্তানে রক্ত মেশানো শরবত। এমন ঘৃণ্যের কিছু আজ পর্যন্ত তার সাথে কখনো হয়েছে বলে মনে হয় না। এক মুচকি হেসে শরবতটা মাহফুজার পাশের টেবিলের উপর রেখে দেয়। খেলে এটাই খেতে হবে আন্টি, না হলে খাওয়ার প্রয়োজন নেই। আর তাছাড়া আপনি এখানে পিকনিক করতে আসেননি যে যখন যা চাইবেন তাই পাবেন। মাহফুজা করুণ চোখে তাকায় আয়াতের দিকে, কিন্তু তার এই চাউনির সামনে থাকা হিমালয় পর্বতকে বিন্দুমাত্র টলাতে সম্ভব হয়নি। এ যেন মানুষ নয়, চোখে মুখের কঠোরতা প্রকাশ করছে এক আস্ত পাথর মূর্তি, যার হৃদয় বলতে কিছুই নেই। আয়াত আবারও চেয়ার টেনে বসে পড়ে। ইলাফের মাকে কেন মেরেছেন আন্টি? চমকে ওঠে মাহফুজা। ইলাপের মাকে সে মেরেছে, এটা তো আয়াতের জানার কথা না, এমনকি কারোর জানার কথা না। বলুন। চেঁচিয়ে ওঠে আয়াত। খানিক আটকে ওঠে মাহফুজা, ধীরে ধীরে বলে, আমি কেন ইলাফের মাকে মারতে যাব? আমি তো তাকে তাকে ঠিক মতো চিনিও না। মাহফুজার এমন ডাহা মিথ্যা কথা শুনে ধপ করে আগুন জ্বলে ওঠে আয়াতের মাথায়। সে লাফিয়ে উঠে গিয়ে একটি গ্লাস এনে আগাম কোনো বিপদ সংকেত না দিয়ে এক লাফে মাহফুজার হাতের নখগুলো তুলতে থাকে। এদিকে এমন অতর্কিত হামলায় মাহফুজার আত্মা বেরিয়ে আসা উপক্রম। প্রাণপণে চিৎকার করতে থাকে সে। দু হাতের উপর এমন বর্বর অত্যাচার আর সহ্য করার মতো না। সে জানে তার মৃত্যু নিশ্চিত। এভাবে ধুকে মরার চেয়ে একেবারে মরে গেলে শান্তি। কিন্তু আয়াত যে সব সত্য জানা বাদে তাকে ছাড় দিবে না, এটি সে খুব ভালোভাবেই জানে। এক একে দু হাতের সবগুলো নখ তুলে ক্ষান্ত হয় আয়াত। এখনো কি বলবেন না, নাকি আরেকটু আদর করব? বলছি বলছি। কাঁদতে কাঁদতে বলে ওঠে মাহফুজা। চওড়া হাসি দিয়ে আয়াত আবার গিয়ে বসে পড়ে। দ্যাটস লাইক আ গুড গার্ল। নাও স্টার্ট। জামশেদ আর আমি বাল্যকাল থেকে দুজনকে পছন্দ করতাম। যখন আমরা মাধ্যমিক পরীক্ষা শেষ করি, তখন থেকে ধীরে ধীরে আমাদের মাঝে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। আমরা দুজনকে খুব ভালোবাসতাম। একজনকে ছাড়া আর একজন নিজের অস্তিত্ব কল্পনা করতে পারতাম না। জামশেদ পড়াশোনা শেষ করে তার বাবার ব্যবসায় যোগদান করে। আমি ছিলাম মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমার বাবার এত টাকা পয়সা ছিল না। পরিবারের দিক থেকে দেখতে গেলে কিছুতেই জামশেদের পরিবারের সাথে আমার পরিবার খাপ খায় না। তারা ছিল বিত্তশালী আর আমরা ছিলাম মধ্যবিত্ত। কিন্তু জামশেদ কখনো আমাকে সেই তফাৎ অনুভব করতে দেয়নি। সে সবসময় বলতো, ভালোবাসা কখনো চেহারা, সৌন্দর্য, অর্থবিত্ত এসব হিসেব করা হয় না। ভালোবাসতে প্রয়োজন দুটি সত্তা, যারা একে অপরের প্রতি নিদৃঢ় টান অনুভব করে। একে অপরের সান্নিধ্যে থাকলে খুশি অনুভব হয়। ধীরে ধীরে আমারও বয়স বাড়তে থাকে, আর আমার পরিবার থেকেও বিয়ের জন্য চাপ সৃষ্টি করতে থাকে। পরে বাবাকে আমি অনেক বুঝিয়ে আমার আর জামশেদের ব্যাপারে রাজি করে। যদিও বাবা এত বিস্তর ফারাকে রাজি হতে চাননি, পরে আমার সুখের কথা চিন্তা করে রাজি হয়ে যায়। আসলে সব বাবা মাই চায় তাদের সন্তান ভালো থাকুক, সুখে থাকুক। আমার মুখের দিকে তাকিয়ে আমার আর জামশেদের বিয়ের প্রস্তাব নিয়ে যায় খানবাড়িতে, তার বাবার কাছে। সেখানে থেমে যায় মাহফুজা। কয়েক ফোঁটা জল গড়িয়ে পড়ে তার কপাল পেয়ে। আয়াত মনোযোগ দিয়ে শুনছে মাহফুজার সকল কথা। মাহফুজা থেমে যেতেই আয়াত বলে ওঠে, কি হয়েছে খানবাড়িতে যাওয়ার পরে? মাহফুজা দুটো ঠকিয়ে আবার বলতে শুরু করে। বাবা যখন আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে খানবাড়িতে যায়, সেখানে উপস্থিত সকলেই বাবাকে নানান রকম কটু কথা শোনায়। জামশেদের বাবা তো বলেই দিয়েছেন যে বামুন হয়ে নাকি চাঁদে হাত দিতে চায়।
আমার বাবা নাকি আমাকে দিয়ে জামশেদকে বশ করে সকল সম্পত্তি হাতিয়ে নিতে চায়। আরও নানান বাজে কথা বলে। শেষ মুহূর্তে বাবাকে বলে যে তার যত টাকা লাগবে বলতে, টাকা নিয়ে যাতে আমি জামশেদের পিছে যেন ছেড়ে দিই সেই ব্যবস্থা তার করবে, যাতে তাকে ভুলে যায়। এতটা অপমান বাবা সহ্য করতে পারেনি। আমরা মধ্যবিত্ত হলেও সমাজে আমাদের একটা সম্মান ছিল। আমার বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক। বাবা যখন অপমানিত হয়ে খানবাড়ি থেকে বেরিয়ে আসে, তখন রাস্তার মাঝে তিনি অসুস্থ হয়ে পড়ে। পরে তার একজন পরিচিত লোক তাকে হাসপাতালে নিয়ে যায় আর আমাকে খবর দেয়। বাবা সেই দিন মাইন্ড স্ট্রোক করেছিলেন। 3 দিন পর যখন বাবার জ্ঞান ফিরে, তখন বাবা একাকী আমার সাথে কথা বলতে চান। বাবার সাথে যখন কথা বলছিলাম আর সব জানতে পেরেছিলাম, ঘৃণায়, লজ্জায়, অপমানে সেই দিনই মরে যেতে ইচ্ছে হয়েছিল। কিন্তু কিন্তু ভাগ্যের লিখন বোধ হয় অন্য কিছুই ছিল। বাবা সেদিন মুমূর্ষু অবস্থায় আমার কাছে একটা অনুরোধ করেছিলেন। বাবার একজন বন্ধু আছেন যার ছেলে কোনো একটা ব্যাংকে জব করেন, আমি যাতে সেই ছেলেকে বিয়ে করে নিই। তখন অসুস্থ বাবার সেই আবদার আমি কিছুতেই ফেলতে পারিনি। জামশেদও তখন বাবার কথার অবাধ্য হয়নি, কেননা তার উপরে নতুন নতুন ব্যবসার ভার পড়েছে। এই মুহূর্তে তার বাবার বিরুদ্ধে হওয়া মানে নিজের ক্যারিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাওয়া। বাবার কথা মতো 3 দিনের মাথায় খুবই সামান্য আয়োজনে সেই ছেলের সাথে আমার বিয়ে হয়ে যায়। কিন্তু আফসোস, এরপরে বাবার শরীরে আরও অবনতি হতে থাকে। বাবা ছাড়া আমার আর কেউ ছিল না। আমার জন্মের সময় মা মারা গিয়েছিল। দুনিয়াতে আমার আপন বলতে একমাত্র আমার বাবাই ছিল। কিন্তু 15 দিনের মাথায় বাবাও আমাকে ছেড়ে চলে যায়। ভেতরে ভিতরে আমি সম্পূর্ণ ভেঙে পড়ি। বাবার এমন মৃত্যুর জন্য খান পরিবারকে দায়ী করতে থাকি। তারা যদি এমন অপমান না করতেন, আমার বাবা এত অসুস্থ হতো না, আর হয়তো আমাকেও ছেড়ে যেত না। ধীরে ধীরে প্রতিশোধের আগুন আমাকে ঘিরে ফেলে। এই আগুনে ঘিয়ের মতো কাজ করে জামশেদের বড় নারীকে বিয়ে করার খবর। জামশেদের বাবা কোনো এক বিজনেস মিটিংয়ে দেশের বাইরে যান, সাথে জামশেদকেও নিয়ে যান। সেখানে তার এক রাশিয়ান বিজনেস পার্টনারের সাথে অত্যাধিক সখ্যতা গড়ে ওঠে। সেই রাশিয়ান পার্টনারের মেয়ে ছিল অ্যালিসা মেরিন, মানে ইলাফের মা। মেরিনের বাবা ছিলেন বাংলাদেশি বংশধর আর মা ছিলেন রাশিয়ান বংশধর। মেরিনের জন্ম থেকে বেড়ে ওঠা সবাই ছিল রাশিয়ান মানুষের মতো। মেরিন অত্যাধিক সুন্দরী ছিল। তার সৌন্দর্য বিশেষ কারণ ছিল তার এই নীলমণি জোড়া, যা তাদের সবার থেকে আলাদাভাবে ফুটিয়ে তুলতে থাকে। জামশেদের বাবা মেরিনের অত্যাধিক সৌন্দর্যে মোহিত হয়ে পড়ে। নিজের ব্যবসায়িক লাভের কথা চিন্তা করে মেরিনের বাবার উদ্দেশ্যে জামশেদ আর মেরিনের বিয়ের প্রস্তাব রাখেন। ব্যবসায়িক সম্পর্ককে পারিবারিক সম্পর্কে রূপান্তরিত করলে ব্যবসা আরও মজবুত হবে ভেবে মেরিনের বাবাও রাজি হয়ে যায়। তথাপি অতি ধুমধাম করে জামশেদ আর মেরিনের বিয়ে হয়। জামশেদ অন্য নারীকে বিয়ে করেছে ব্যাপারটা আমাকে আরও ভিতর থেকে জ্বালিয়ে পুড়িয়ে দেয়, কেননা আমি তখনও জামশেদকে ভীষণ ভালোবাসতাম। জামশেদের পাশে অন্য কাউকে কখনো দেখতে পারতাম না। আমার প্রচুর হিংসে হতো। ধীরে ধীরে আমি তাদেরকে ধ্বংস করার প্ল্যান করতে থাকি। কিভাবে আবার জামশেদের জীবনে ফিরে যাওয়া যায় সেটাই ভাবতে থাকি। প্রায় 1.5 বছরের মাথায় মেরিন মা হয়। জামশেদ আর মেরিনের ঘর আলো করে একটা ফুটফুটে ছেলে হয়, যার নাম রেখেছিল শায়েন ইতিয়াজ ইলাফ। নামটা কিছুটা অদ্ভুত হলেও এটা রেখেছে মেরিন নিজেই। যেহেতু সে জন্মসূত্রে রাশিয়ান নাগরিক, তাই তার ছেলের নামটাও সেই হিসেবেই রেখেছে। ইলাফও দেখতে সচরাচর বাঙালি ছেলেদের থেকে কিছুটা আলাদা ছিল। বিশেষ করে সে তার মায়ের মতো নীলমণি বিশিষ্ট ছিল, যার জন্য সে খুব সহজেই সকলকে আকর্ষণ করে ফেলত। জামশেদ বাবা হয়েছে শুনে আমার ভীষণ রাগ হয়েছিল, সাথে হিংসেও হয়েছিল। তাই আমিও সন্তান ধারণের জন্য মরিয়া হয়ে উঠেছিলাম। আল্লাহ আমার সেই ইচ্ছাটাও পূরণ করেছে। আমার ঘর আলো করে জন্ম নিয়েছে এহসানের। এর মাঝে আমি প্ল্যান করে জামশেদের বাবাকে মেরে ফেলেছিলাম। কিন্তু সন্তান হওয়ার পর আর জামশেদের বাবাকে মেরেও আমার শান্তি হয়নি। আমার খালি মনে হতো জামশেদ আমাকে ছাড়া আর অন্য কাউকে নিয়ে সুখে থাকতে পারবে না। তারা একসাথে থাকছে ভাবতে আমার ভীষণ রাগ হতো। বারবার মনে হতো এক্ষুনি গিয়ে মেরিনকে মেরে ফেলি। কিন্তু না, আমি ধীরে ধীরে প্ল্যান করতে থাকি সব কিছু। যথেষ্ট সময় নিয়ে নিজের প্ল্যান মজবুত করতে থাকি। এহসানের বয়স যখন 4 বছর, এহসানের বাবা তখন ব্যবসায়ের জন্য নানা মানুষ থেকে টাকা ধার করতে শুরু করে। কিন্তু দুর্ভাগ্যবশত ব্যবসার প্রচণ্ড বাজেভাবে লস খায় সে। মানুষের টাকা ফেরত দেওয়ার ভয়ে সে পালিয়ে পালিয়ে বেড়াতে থাকে।
কেননা তার কাছে দেওয়ার মতো কিছুই ছিল না। এই সুযোগে আমি আমার প্ল্যান করতে থাকি। একদিন ইসানের বাবা রাতে লুকিয়ে বাড়িতে আসলেই খাবারের সাথে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলি। এমনভাবে তাকে মারি যাতে সকলের মনে হয় টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নিয়েছে সে। আর আমার ষড়যন্ত্র কাজেও লেগেছে। সবাই সেটাই ভাবতে শুরু করেছে। ভাববে নাই বা কেন, এমন অভিনয় করেছি যে কেউই ফাঁদে পড়তে বাধ্য। সকলে ধীরে ধীরে আমাকে সান্ত্বনা দিতে থাকে, কিন্তু ইসানের বাবা মরে যাওয়ার পর আমি সম্পূর্ণ একা হয়ে পড়ি। এরপর ইসানকে নিয়ে খানবাড়িতে প্রবেশ করি, যেটা মূলত আমার প্ল্যানেরই অংশ ছিল। যেহেতু আমি একজন শিক্ষিত মেয়ে ছিলাম, তাই জমশেদকে বলেছিলাম যাতে আমাকে একটা কাজ দেয়। আমার এই করুণ পরিস্থিতির জন্য জমশেদ নিজেও কিছুটা অনুতপ্ত ছিল, তাই বিনা বাক্যে আমাকে তার অফিসের কাজে নিয়োগ দেয়, সাথে খানবাড়িতে থাকারও সুযোগ করে দেয়। বলে এক চড়া হাসি দেয় মাহফুজা। আয়াত স্তব্ধ হয়ে তাকিয়ে আছে মাহফুজার দিকে। নিজের উদ্দেশ্যে হাসিলের জন্য সে নিজের স্বামীকেও মেরে ফেলতে দ্বিধাবোধ করল না। নিজের বাচ্চা ছেলেটার কথাও একবার ভাবল না। কতটা ঘৃণ্য মন মানসিকতার মানুষ সে। এরপরে কি হয়েছিল আন্টি? জিজ্ঞেস করে আয়াত। দম মেরে যায় মাহফুজা। মরতে তো তাকে হবে, তাই সে ঠিক করে আর কিছু বলবে না। আয়াত দাঁতে দাঁত চেপে আবার জিজ্ঞেস করে। চুপ করে থাকবেন না আন্টি, এরপরে কি হয়েছিল বলুন। আমি জানি না। বলে আবারও চুপ করে থাকে মাহফুজা। আয়াত একটা তপ্ত শ্বাস ছাড়ে। এভাবে হবে না। সোজা আঙ্গুলে ঘৃণা উঠলে আঙ্গুল কিভাবে বাঁকাতে হয় সেটা আয়াত ভালোভাবেই জানে। আয়াত চেয়ার ছেড়ে উঠে আবারও প্লাস হাতে নেয়। তা দেখে মাহফুজা একটা শুকনো ঢোক গিলে। আয়াত প্লাসটা মাহফুজার সামনে ধরে নাড়াচাড়া করতে থাকে। ভয়ে মাহফুজার শরীর বেয়ে তিত্তির করে ঘাম ছুটে যায়। তবু সে তার সিদ্ধান্তে অনড়। আর কিছুই বলবে না সে, যা শাস্তি দিক না কেন। কিন্তু বেশিক্ষণ নিজের জিদ ধরে রাখতে পারল না মাহফুজা, কেননা ইতিমধ্যে এক একে মাহফুজা পায়ের নখগুলো তোলা শুরু করে দিয়েছে। চিৎকার করতে থাকে মাহফুজা, আর টেনে হিঁচিয়ে নখগুলো তুলতে থাকে। এন কদর্যতা কোনো স্বাভাবিক মানুষের পক্ষে সহ্য করা সম্ভব নয়। সবগুলো নখ তোলা শেষ হলে আয়াত নিজের কপালে জমা মৃদু ঘামের কণা বুড়ো আঙ্গুলের ডগায় মুছে দিতে দিতে বলে ওঠে, এখনো কি বলবেন না আন্টি? মাহফুজা তবুও চুপ করে থাকে। দাঁতে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয়। সে নিজের দুর্বলতা কিছুতেই প্রকাশ করতে চায় না, কিন্তু ঠিক কতক্ষণ এভাবে নিজেকে ধরে রাখতে পারবে সেটাই জানে না সে। মাহফুজার এমন গম্ভীরতা আয়াতের সর্বাঙ্গ কাঁপিয়ে তুলছে। ক্রোধে তার শরীর ফেটে যাচ্ছে। নিজেকে সংযত করে মুখে মিষ্টি হাসি ঝুলিয়ে সে একটি টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। টেবিলে অবস্থিত ওয়াটার হিটার থেকে টকবক করা ফুটন্ত গরম পানি সাবধানতার সহিত ঢেলে নেয় একটি পাত্রে। দূর থেকে আয়াতকে পর্যবেক্ষণ করে চলেছে মাহফুজা। একটু পরে তার সাথে কি হবে ভাবতেই সর্বাঙ্গ কেঁপে ওঠে তার। আয়াত দূরে দাঁড়িয়ে বলে ওঠে, আন্টি জানেন তো এগুলো দিয়ে কি হবে? এই ফুটন্ত গরম পানি দিয়ে আপনার ওই সুন্দর হাত পা গুলিয়ে একটা ঝাক্কাস পেডিকিউর ম্যানিকিউর দিব, যাতে আর একটু বেশি চকচক করে। বলেই বাঁকা হাসে আয়াত। এক অজানা শিরন খেলে যায় মাহফুজার সর্বাঙ্গ জুড়ে। বলছি প্লিজ এদিকে সরে এসো তুমি। আগে আপনি শুরু করুন, তারপর না হয় আমি সরে আসছি।